বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের যে টপিক নিয়ে আমি আলোচনা করব তা হচ্ছে সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের প্রকারভেদ এবং এক্সাম্পল। তো তোমরা লক্ষ্য করো, সেন্টেন্স অলরেডি আমি টপিকটি বোর্ডে লিখেছি, তোমরা খেয়াল করো যে আসলে সেন্টেন্সটা ইংরেজির অনেকটাই ভেদ বলা হয়। কেন বলা হয়? যে ব্যক্তি সেন্টেন্স চেনে না সে কিন্তু অন্যান্য টপিকে সে ভালো করতে পারে না। কারণ আমরা জানি সেন্টেন্স মানেই হচ্ছে আমাদের কথার ধরন, আমাদের কথা অনুযায়ী কিন্তু সেন্টেন্স প্রকারভেদগুলো এসেছে, ঠিক আছে? তো মূলত আমরা অর্থ অনুসারে সেন্টেন্সটাকে 5 ভাগে বিভক্ত করেছি। তো সেই দিক থেকে আমরা চিন্তা করলে সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সে পর্যায়ে এখন আমি যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে সেন্টেন্স কাকে বলে। আর আমাদের আরেকটি স্বচ্ছ ধারণা থাকতে হবে, তা হচ্ছে সেন্টেন্সের সাথে যে বাংলা গ্রামারেরও একটা মিল রয়েছে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমরা অনেক সময় বাক্য কাকে বলে এটা পড়ি, বাংলা গ্রামারে রয়েছে। তো সেন্টেন্সের সাথে বাক্যের যদি মিল রেখে আমরা পড়তে পারি তাহলে আমাদের ইংরেজির মাধ্যমে আমাদের বাংলাটাও হয়ে গেল, ঠিক আছে না? তো সেই সাথে আমরা সংজ্ঞাটা প্রথমে বোঝার চেষ্টা করব যে 2 বা তার অধিক ওয়ার্ড মিলে একটি বাক্য হয়, সংক্ষেপে লেখা আছে। তো মূলত আমরা যে কোনো বাক্য যখন লিখব তখন আমরা খেয়ালই করি যে প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু বেশ কিছু বাক্য, আসলে বেশ কিছু ওয়ার্ড থাকে। তো আসলে ওয়ার্ড ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। তো সেজন্য আমরা বেশি বেশি ওয়ার্ড মুখস্থ করব, বেশি বেশি ভার্ব মুখস্থ করব। এই সেন্টেন্সের মাঝে এটি একটি গুরুত্বপূর্ণ সাইড, তা হচ্ছে ভার্ব। ভার্ব আমরা যত মুখস্থ করব সেন্টেন্স তত ডেভেলপ করতে পারবো, তত আমরা নিজের ইংরেজি স্কিল, ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে স্পোকেন সবকিছু আমরা ভালোভাবে হ্যান্ডেল করতে পারবো। তো ওয়ার্ডটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো সেই সেন্টেন্স, তো সেন্টেন্স আমরা দেখেছি 2 বা তার অধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটি বক্তার মনের ভাব পুরোপুরি রূপে প্রকাশ করবে তখনই আমরা কিন্তু তাকে সেন্টেন্স বলবো, ঠিক আছে? এরকম আমি একটি দিয়েছি, আই অ্যাম এ স্টুডেন্ট। তো এখানে যদি আমরা খেয়াল করি তো দেখা যাচ্ছে যে আই মানে আমি, এটি একটি ওয়ার্ড, এম মানে হয়, এটি একটি ওয়ার্ড, এ মানে একটি, এটিও একটি ওয়ার্ড, স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র ছাত্রী, এটিও একটি ওয়ার্ড। তো সেদিক থেকে আমরা এই ছোট্ট একটি সেন্টেন্সের মধ্যে কিন্তু 4টি ওয়ার্ড খুঁজে পেলাম, তাই না? এরকম বড় বড় সেন্টেন্স তৈরি করলে আরো বেশি ওয়ার্ড আসবে। তো যে যেমন পারবে সে লিখবে। তো মূলত ওয়ার্ড থাকতে হবে, বেশ কিছু ওয়ার্ড মিলে একটি করে বাক্য তৈরি হয়ে যায়। তো তারপরে আমরা প্রকারভেদ দেখাইছি যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। খেয়াল করো যে সেন্টেন্স কিন্তু আমরা 2 দিক থেকে ভাগ করতে পারি। একটি হচ্ছে মূলত অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য মিনিং দেয়ার আর 5 কাইন্ডস অফ সেন্টেন্স। আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। আরেকটা দিক আছে, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার, অর্থাৎ গঠনগত দিক থেকে আবার 3 প্রকার। তো সেটা নিয়ে আজকে আলোচনা হচ্ছে না, আজকে মূলত আলোচনা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্সটা আসলে কত প্রকার, ঠিক আছে? তো সে পর্যায়ে আমরা দেখতেছি 5 প্রকার। তো শুরুতে আজকে আমি নাম্বার 1 অর্থাৎ একটি সেন্টেন্স নিয়ে আলোচনা করছি, তা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি কেউ জানে, একটি চির সত্য কথা হলো আমরা যতগুলো কথা বলি বা লিখি সারা দিনে বা সমগ্র জীবনে, আমাদের বাস্তবিক জীবনে অ্যাসার্টিভের ব্যবহার কিন্তু অত্যধিক।
অ্যাসার্টিভের ব্যবহার অনেক অনেক বেশি ব্যবহার, যার কারণে অ্যাসার্টিভটা অত্যন্ত মনোযোগ সহকারে আমাদের বুঝতে হবে। তো অ্যাসার্টিভ মূলত আমি দেখিয়েছি যে এখানে বর্ণনামূলক বাক্য বোঝায়। বর্ণনা বলতে আমাদের যে কোনো জিনিস সম্পর্কে, নিজেকে নিয়ে, অপরকে নিয়ে, যে কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা যে বর্ণনা দেই, এই বর্ণনা দেওয়া বা বিবৃতি দেওয়া যে বাক্যগুলো, তাদেরকে আমরা ইংরেজিতে বলতেছি অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সেই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখিয়েছি এখানে দুই প্রকারের মধ্যে একটি হলো অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক। আমরা যে সারাদিন যতগুলো কথা বলি সেখানে হ্যাঁ বোধক থাকে, মানে পজিটিভ বাক্য থাকে, নেগেটিভ থাকে অর্থাৎ না বোধক থাকে। তো সেজন্য আমরা বাক্যটাকে দুই ভাবে দেখিয়েছি, একটি হলো অ্যাফার্মেটিভ আর একটি নেগেটিভ। এই দুটি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা থাকতে হবে, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সটি সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করা সম্ভব হবে। তো এই পর্যায়ে অ্যাফার্মেটিভকে আমি হ্যাঁ বোধক বলছি, আর তার একটি এক্সাম্পল দিয়েছি আই অ্যাম এ টিচার। এটা একটাই আমি দিয়েছি যে আমি একজন শিক্ষক। এরকম শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। আই অ্যাম এ স্টুডেন্ট, আই গো টু স্কুল, আই গো টু কলেজ, আই ইট রাইস, আই টেক টি, আই ড্রিঙ্ক ওয়াটার। এরকম যত হ্যাঁ বোধক বর্ণনা আছে সেইখানে আমরা অ্যাফার্মেটিভ হিসাবে গণ্য করব। দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভটা আবার কি, চেনা খুব সহজ, যে না শব্দটি আসবে, অর্থাৎ নেতিবাচক বা না বোধক যে বাক্যগুলো আমরা বলে থাকি সারাদিন, তাকেই কিন্তু আমরা নেগেটিভ সেন্টেন্স বলছি। এবং অলরেডি একটি এক্সাম্পল খেয়াল করো, যে আই এম নট এ টিচার, অর্থাৎ আমি একজন শিক্ষক না বা শিক্ষক নয়। তো এরকম আই ডু নট গো টু স্কুল, I do not go to market, I do not drink water, বা I am not a student, I am not a doctor। এরকম নট সহজে বাক্যগুলো, সেগুলোকে আমরা নেগেটিভ বলছি। তবে আফটার অল এই পুরো আলোচনার মধ্যে যে জিনিসটি আমাদের একদম মগজে রাখতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট যে সাইডটা, তা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে কি ফর্মুলা। ফর্মুলা মানে কি, সূত্র। যে কোনো জিনিস শেখার জন্য একটি ফর্মুলা দরকার হয়। সেই ফর্মুলা যদি আমাদের না থাকে তাহলে বুঝতে হবে আমাদের ওই জিনিসটা মনে থাকবে না। গণিতের যেমন ফর্মুলা আছে, বিভিন্ন বৈজ্ঞানিক পদার্থ রসায়নের যেমন ফর্মুলা আছে, ঠিক ইংরেজিরও ফর্মুলা আছে। তো সেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ডেভেলপ করতে হলে আমাদের এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তিনটা জিনিস, একটি বাক্যের তিনটি অংশ অত্যন্ত জরুরি, সেটা হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই তিনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আর কোনোদিনই আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্স অন্তত চিনতে সমস্যা হবে না। তো প্রথমে সাবজেক্ট থাকতেই হবে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জায়গাটা যদি আমাদের না থাকে তাহলে ধরে নিতে হবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না। আবারও বলছি যে তোমরা মনে রাখবে যে বাক্যের বা সেন্টেন্সের শুরুর দিকে একটি সাবজেক্ট থাকবে, অর্থাৎ কে কাজটি করতেছে সে উল্লেখ থাকবে, হয় নাউনে থাকবে না হয় প্রোনাউনে থাকবে, হয় নাম থাকবে না হয় সর্বনাম থাকবে। তো সাবজেক্ট থাকাই লাগবে, তার সাথে একটি ভার্ব থাকবে আর একটি অবজেক্ট থাকবে। তো সুতরাং এই জিনিসটা আমরা প্রচুর পড়বো এবং মনে রাখবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায় মূলত সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, এই তিনটা জিনিস। তাছাড়াও মনে রাখবে যে একটি পূর্ণাঙ্গ বাক্যের তিনটি অংশ থাকে, কিন্তু সাবজেক্ট থাকে অর্থাৎ কর্তা, কে কাজটি করতেছে তার নাম থাকবে, তারপরে ক্রিয়া থাকবে, তারপরে অবজেক্ট মানে কর্ম থাকবে। তো ধন্যবাদ সবাইকে। এরকম নতুন নতুন ভিডিও এখন থেকে আমি নিয়মিতই তোমাদের প্রয়োজনে, তোমাদের উপকারের জন্য, তোমাদের যাতে কাজে লাগে সেই জন্য আমি আজকে শুরু থেকে শুরু করেছি। ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও তোমরা এখন থেকে পাবা। ধন্যবাদ সবাই।